একটি বড়সড় কাফেতে বসে আছে যিশু। ওর সঙ্গে আছে আরেকটি যুবক। যিশু হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসলো। এই যুবকটি সেই যে যিশুকে খারাপ কাজ করতে বাধ্য করে। বেবি, কাঁদছো কেন? ছেলেটির মুখে বেবি শুনে প্রচন্ড রাগ হয় যিশু। এখানে আসার পর এই লোকটি যিশুকে কিনে নিয়েছে, এরপর থেকে কলগার হিসেবে তাকে ইউজ করছে। সেটা আমি আর এসব করবো না। যিশু বসা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। ছেলেটি ওর পিছু পিছু এলো। মানে 100 বার করতে হবে, চল আমার সঙ্গে। ছেলেটি যিশুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই যিশু সজোরে লাথি মারে ছেলেটির পায়ে। ছেলেটি পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু খুঁজতে লাগলো যিশুকে আঘাত করতে। বড়সড় একটা স্টিক পড়ে থাকতে দেখে সেটা তুলে এগিয়ে আসতে লাগলো ছেলেটি। যিশু ভয় পেয়ে পিছুতে গিয়ে গাড়ির সঙ্গে চেপে গেল। এদিকে ছেলেটি দ্রুত এগিয়ে এসে আঘাত করতেই যাবে, তৎক্ষণাৎ তার হাতে কেউ সজোরে বাড়ি দিয়ে ছেলেটি উল্টে পড়ে গেল। যিশুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠে। পেয়ে দাঁড়িয়ে আছে, নিজের চোখের সামনে নিজের বোনকে দেখে কথা বলতে ভুলে গিয়েছে সে। আপু, যিশু আপু। যিশু খানিকটা দূরে সরে গেল, শুকনো ঢুক গেল সে। এই মুহূর্তে জানাইতে যিশু পালাতে চাইল, প্রাণপণে দৌড় লাগাই। যিশু আপু দাঁড়াও, আপু দাঁড়াও বলছি, স্টপ। তে যিশুর পিছু পিছু দৌড়তে আধা ঘন্টা আগে যিশুকে ক্যাফেতে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল। সে তো বেরিয়ে গিয়েছিল, ভেবেছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট চলে যাবে, যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে তোর চোখ পড়লো পাশে একটা ক্যাফেতে। সেদিকে লাস্ট টেবিলে মেয়েটিকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। যিশু তার বড় বোন। কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ ওদের পিছু পিছু গেল। যিশু আপু। তে দৌড়ে গিয়ে যিশুর হাত চেপে ধরলো। কোথায় যাচ্ছ তুমি? আপু, আমি কে? তোমার বোন। যিশু ঘাবড়ে গেল, তৎক্ষণাৎ থেকে নিজে হাত ছাড়িয়ে বলল, কে যিশু? আমি না যিশু। তে যিশুর বাল চেপে ধরে, প্লিজ প্লিজ আপু, কেন মিথ্যে বলছো? তুমি আমার বোন যিশু। যিশু নিজেকে আড়াল করতে চাইল। আগে যিশু একটা ভদ্র ভালো মেয়ে ছিল, কিন্তু এখানে আসার পর সবাই মিলে অভদ্র নগ্নতা লাগিয়ে দিয়েছে। না, আমি যিশু না। তে গর্জে ওঠে, না তুমি যিশু, আমার যিশু আপু। তে আচমকায় যিশুকে জড়িয়ে ধরে কিছুক্ষণের জন্য থমকে গেল যিশু। তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। ছাড় আমায়, আমি তো বোন না। তে শব্দ করে হাসলো, তুমি আমার বোন, আমি ভুল করবো না কখনো। তুমি আমার যিশু আপু। বয়স্ক মহিলাটি বাড়িতে নিয়ে এলো যিশু থেকে। মহিলাটি থেকে দেখে সৌজন্যমূলক হাসলো। যিশু পরিচয় করিয়ে দিল, তে উনি হলেন গ্র্যান্ডমা, ওনার কাছে এতদিন ধরে আমি আছি। তে মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখলো। যিশু বলল, তুই এখানে কেন এসেছিস? তে মৃদু হাসলো, তোমাকে খুঁজতে এসেছি। তোমার জন্য আমি এই দেশে কলেজে চান্স পেয়েছি। এতদিন ধরে তোমাকে খুঁজছি। আপু চলো আমরা বাংলাদেশে ফিরে যাব। যিশু 2 কদম পিছিয়ে গেল। না না, আমি যেতে পারবো না, আমি আর ফিরতে পারবো না। তে সূক্ষ্ম শ্বাস ফেললো, কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। যিশু অস্থির হয়ে ওঠে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না, আমি আর ফিরতে পারবো না, আমাকে কেউ মেনে নেবে না। তে যিশু মুখশ্রী হাতে রাখলে তুলে নেয়। কেন নেবে না? আপু তোমার সাথে হয়েছেটা কি বলো আমাকে। যিশু হু হু করে কেঁদে উঠল। যিশু যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে? জার্মানি আসার পর ফিলিক্স যিশুকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাঝখানেক পর যিশু আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি যিশুকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর যিশু সারাদিন বাড়িতে থাকলেও রাতে সে একটা বারে কাজ করে। কিছু তো করতে হবে তাকে। এরপর থেকে চলছে এসব, কিন্তু মাঝখান থেকে এই ছেলেটি এসে তাকে আবার বাজে কাজ করতে বলেছিল, কিন্তু যিশু রাজি হয়নি। আর ওদের ফিলিক্স বিয়ে করেছে। যিশুর বেলা কথাগুলো শুনে তের অন্তরাত্মা কেঁপে উঠলো। এত কিছু হয়েছে তোমার সঙ্গে আপু। তে শক্ত করে জড়িয়ে ধরে যিশুকে। আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও, আমরা ফিরে যাব। যিশু কপাল চুলকে বলে, একদম না, আমাকে কেউ মানবে না, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। তে যিশুর গাল ছুঁয়ে বলে, কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে, তুমি গেলে মা সুস্থ হয়ে যাবে। যিশু চমকে উঠে, কি হয়েছে মায়ের? তে শুকনো ঢোক গেল।
এখন বলা যাবে না। যিশু চলে যেতেই মা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে যিশু নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে। তাড়াতাড়ি করো। যিশুকে এক প্রকার জোর করে নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকেও এখান থেকে যেতে হবে। জিয়ান জাঙ্কুকের সামনে আর কখনো আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না তে। জাঙ্কুক কখনো পাবে না তে লোকটাকে কখনো মুখ দেখাবে না। তে আর যিশু বয়স্ক মহিলা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওদিকে জাঙ্কুক গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে, ফায়ারফ্যাক্সে আগুন জ্বলছে। কাঁচের উপর শুয়ে আছে জাঙ্কুক। ওর পাশে এসে দাঁড়ালো মিস মুন। তিনি মৃদু স্বরে বলল, স্যার, বড় স্যার। মেয়েদের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল জাঙ্কুক। চোখের সামনে মিস মুনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। মিস মুন স্বভাব সুলভ হাসলো। গুড মর্নিং স্যার। জাঙ্কুক ঘুম জড়ানো কণ্ঠে বলে, গুড মর্নিং। মিস মুন ভিতর রুমে গেলেন পরিষ্কার করতে। জাঙ্কুক ভালো করে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে তৈরি খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে, কালকে জাঙ্কুকের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায়? জাঙ্কুকের তৎক্ষণাৎ রাতের কথা মনে পড়লো। কি একটা ভেবে তোর রুমে গেল। কে নেই রুমে। জাঙ্কুক পুরো বাড়ি খুঁজলো। শেষমেশ টেকে না পেয়ে মিস মুনের কাছে গেল। মিস মুন, আপনি কি টেকে দেখেছেন? মিস মুন খানিকটা ভেবে বলল, না স্যার, আজকে আমি দেখিনি ম্যামকে। জাঙ্কুক চিন্তায় পড়ে গেল। কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পুরো বাড়িতে কোথাও নেই। জাঙ্কুক হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে রুমে গেল। কাবাট খুলে দেখলো কোনো জামা কাপড় নেই। জাঙ্কুক তম্বা খেয়ে গেল। বিড়বিড় করে আওড়ালো, শিট শিট, তে চলে গিয়েছে। হোয়াট দ্য হেল। জাঙ্কুক পাগলের মতো করতে লাগলো। তে কোথায় গিয়েছে? জাঙ্কুক চিৎকার করে উঠলো, তে ড্যাম, কোথায় তুমি? জাঙ্কুক দ্রুত ফোন করে সুগাকে। সুগা, তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। সুগা কিছু বলার সুযোগই পেল না। তার আগে জাঙ্কুক ফোন কাট করে দেয়। সবার দরজার সামনে দাঁড়িয়ে আছে তে আর যিশু। তে খুব খুশি, তার মা কতদিন পর বোনকে দেখবে। এদিকে যিশু গলা শুকিয়ে আসছে, না জানে কি অপেক্ষা করছে তার জন্য। তে আর যিশু রাতে ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেছে। ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা। কলিং বেল বাজানোর মতো দোতলা থেকে নেমে এলো জিমিন। কাজের বুয়াকে ডেকে বলল, সানা দিদি, দরজাটা খুলে দাও। সানার কোনো পাত্তা নেই। আবারও কলিং বেল বেজে উঠল। জিমিন বিরক্ত হয়ে নিজে গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই চক্ষুতে আটকে গেল জিমিনের। তে আর যিশু দাঁড়িয়ে আছে। যিশুকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে জিমিন। যিশুকে নিয়ে ভেতরে প্রবেশ করলো তে। জিমিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় যিশু। যিশু মিনমিন গলায় বলল, জিমিন। জিমিন হাত ছেড়ে বাঁচলো যেন। তাহলে এটা তার বোন না। জিমিন আচমকা ঝাপটে জড়িয়ে ধরে যিশুকে। যিশু, তুই ফিরেছিস? ও মাই গড, সত্যি তুই চলে এসেছিস? যিশু যেন স্বস্তি পেল। যাক, অন্তত তার বোনটাকে ভুল বোঝেনি। হ্যাঁ, আমি সত্যি এসেছি। জিমিন দৌড়ে ভিতরে গিয়ে ইউনোকে ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া, তুমি কোথায়? দেখো কে এসেছে। ইউনো ল্যাপটপে কাজ করছিল। জিমিনের কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে আসলো। সে কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল তার। অস্ফুট স্বরে বলল, যিশু। ইউনোকে দেখে চোখ দুটো ভরে আসলো যিশুর। ইউনো নিচে আসতে যিশু গিয়ে বুকে হামলে পড়ে। ভাইয়া, আমি সরি। ভাইয়া, আমাকে মাফ করে দাও। এতদিন পর নিজে আদরের ফোন তাকে ধরেছে। ইউনোর বুকটা কেঁপে উঠল। খোঁজান্তি যিশুর চুলে হাত রাখলো। অস্ফুট স্বরে আওড়ালো, বোন, কেমন আছিস তুই? যিশু হু হু করে কেঁদে উঠল। তার ভাই, ভাইয়া, আমি ভালো নেই। তোমাদের ছেলে ভালো ছিলাম না একটু। ইউনোর চোখে পানি জমেছে। অবচরে মুছে নিল সে। হে যিশু, তুই খাচ্ছিস পাগলি? যিশু সত্যি পাগল। তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষের সঙ্গে চলে যেত? কখনো না। যিশু, তুই? আয়ু কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো। রেগে ফুঁসে উঠে উনি বড় বড় পা ফেলে এগিয়ে এলো যিশুর দিকে। হাত টেনে ধরে যিশু, অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হ, এক্ষুনি বের হ। আয়ু যিশুকে ধাক্কা দেয়। কে ধরে ফেললো। চেঁচিয়ে উঠল সে, মামি, তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেওয়ার? আয়ু দাঁতে রাখছে বলল, চুপ, বেশি কথা বললে দুজনকে বের করে দেবো। আজ যেন তে রণচণ্ডী রূপ নিয়েছে। চুপের মুখ সামনে কথা বলো। এই বাড়ি আমাদের। এটা আমাদের বাড়ি, আমার বাপ তৈরি করা বাড়ি। আয়ু রেডি করছেন তের কথা। ওনার কানে ঝঙ্কার তুলছে। তে, আমি কিন্তু। কি করবে তুমি?
তুমি আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না, কারণ তুমি অসময়ে আমাদের ব্যবসা শক্ত করে ধরেছো, সামলেছো। কিন্তু এখন দেখছি তুমি এসব করে যেন সবকিছু মালিক মনে করণে দেখে আরো কিছু বলতে চাইলে কিন্তু পারছে না। ইউনো বলে ওঠে, মা প্লিজ দয়া করে চুপ থাকো, তোমার এই রোজকার নাটক ভালো লাগে না। কে তুই কিছুকে নিয়ে উপরে যা। আরো চিৎকার করে উঠলো, একদম না, এই নষ্ট মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেবো না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। তে আঙ্গুল তুলে শাশুড়ি সহিত বলল, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো থাক করে মেরে দিতে তাহলেও কিছু বলতাম না, কিন্তু আমার মা বা আমার বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছেড়ে দেবো না। আয়ু চমকালেন, এই ঘুমতে কিছুকে নিয়ে দোতলায় যেতে লাগে। এদিকে জীবন আর ইয়নো আয়ুকে তাচ্ছিল করে বেরিয়ে গেল। আয়ু এক মুহূর্তের জন্য ভয় পেলেন, এমন মনে হচ্ছে সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা মিস বাংলাদেশে এখন কোথায় আছে সেটা তো বল। কিছুক্ষণ আগে সুগা জাঙ্কুকের বাড়িতে এসেছে, সে একাই এসেছে। লিসা হোমের গ্র্যান্ডমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এখানে আসার পর জাঙ্কুক কালতের সঙ্গে ঠিক কি কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেছে সুগা। যখন জিজ্ঞেস করে কে কোথায়, জাঙ্কুক জবাব দিতে পারলো না। দেবে এবার কি করে, সে তো নিজেও জানে না কে কোথায়। জাঙ্কুক বিরক্তের স্টেনে বলে, সিরিয়াসলি ভাই, সত্যি আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি বুঝতে পারছি না, মিস বাংলাদেশে গেল কোথায়? জাঙ্কুক আচমকা বাঁকা হাসলো, যেখানে যাক খুব বড় ভুল করে ফেলেছে, একবার হাতে পাই ট্রাস্ট মি জান খেয়ে ফেলবো। সুগা দীর্ঘশ্বাস ফেললো। জাঙ্কুক বেশ বিরক্ত, সে বলেছে দুটো মিটিং আছে। সুগা বেরিয়ে গেল। জাঙ্কুক ঠাই কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 কাছাকাছি। জাঙ্কুক এখনো জেগে আছে, বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছে। ঠিক আছে তো? ডান হাতের সাথে হাতে ফোল্ড করে নেয়, আপাতত তার ঘুম প্রয়োজন। জাঙ্কুক ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল সে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করলো জাঙ্কুক। পরের দিন সকালে ডাক্তার নিয়ে আসে সুগার লিসা। জাঙ্কুকের অবস্থা সত্যি খুব খারাপ। ডক্টর মেডিসিন দিয়ে গেল। লিসা ঝাঁঝালো স্বরে বলল, দেখে হোয়াট হ্যাপেন্ড, এমন কেন করছিস তুই? জাঙ্কুক হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো পেছন দিকে ঠেলে দিল। চুলগুলো প্রচন্ড রেগে গেল জাঙ্কুকের ভাবলেশীন আচরণে। তুই কি শুনছিস? জাঙ্কুক হামে তুলে বলে, আমাদের টিকিট রেডি করে বাংলাদেশে যাবো। বাংলাদেশে যাবে কতটা বেশ অবাক করলো সুগা আর লিসাকে। হোয়াট? জিকে আর ইউ ক্রেজি? লিসার কথায় মৃদু হাসলো জাঙ্কুক। তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। সুগা গর্জনে আঙ্গুল তুলে বলল, এক মিনিট, বাংলাদেশ যাবি তার মানে মিস বাংলাদেশ ওখানে আছে? এম আই রাইট? জাঙ্কুক ফের হাসলো, অফকোর্স। সুগার সন্দেহ নেই সুদান, তুই কি করে জানলি? জাঙ্কুক জুতো করতে করতে বলে, জীবনকে কল করলে ঠিক অন টাইম। সুগা তম্বা খেয়ে গেল। এখন জীবনকে কল করা মানে বাঙালি গালি খাওয়া। কিন্তু ব্রো, এখন কিভাবে যাবো? আমি তো আমার প্যাকিং পর্যন্ত করিনি। লিসার কথায় জাঙ্কুক অকুপাতে বলে, ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেবো, এবার চলো। লিসা ভীষণ হ্যাপি হয়ে ওঠে। সময়টা তখন রাত 2:45 চলছে। কিংবারে সকলের গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে ওঠা মাত্র তীক্ষ্ণভাবে তার কর্ণে স্পর্শ করলো কে। বিছানায় উঠে বসলো সে, মাথা ব্যথা করছে তার। এর মধ্যে আবার কলিং বেল বাজলো। কেউ চমকে উঠে দেয়ালে টাঙানো ঘড়িটা দেখলো। এত রাতে কে এসেছে? সে বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। শুয়ে দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজলো। তে বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলে দিল। চক্ষু চড়ক গাছ বলতে গেলে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। জাঙ্কুক ভাইয়া? তে আর কিছু বলবে তার পূর্বে শক্ত হাতের থাবায় ছিটকে দূরে পড়ে গেল তে। উঠে দাঁড়ানো শক্তি নেই তার আর, মাথায় ঝিম ধরে গেছে। সবকিছু ঝাপসা দেখছে সে, এমন মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। দুর্বল শরীরটা টেনে উঠাতে পারলো না আর, তার আগে জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইল। মুহূর্তে বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। কে জানেও না সামনে কি হতে চলেছে। দীর্ঘ 1 ঘন্টা পর হুঁশে ফিরল তে, তবুও ঠিক করে দাঁড়াতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত চাপতে মৃদু ব্যথা অনুভব করলো সে। থেকে দেখে যে কেউ মনে করবে সবেমাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিট পিট চুপ করে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে
বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে জিয়ান জাংকুক। জাংকুককে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তের, হাত পা অটোমেটিক কাঁপছে। জাংকুকের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা, জিমিন, ইয়োনো, লিসা, সুরাই, জিসু আর সবার পেছনে আয়ু। সবাই অসহায় চোখে তাকায় তের দিকে। এদিকে তের চোখ দুটো সামনে বসে সুদর্শন পুরুষের দিকে আছে। জাংকুক অগ্নিচক্ষুতায় জ্বলজ্বল করছে, আমাদের দৃষ্টিতে তাকিয়ে আছে। তে শুকনো ঢোক গিলল। জাংকুক শিশিয়ে বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একটা কথা বলবে? এটা যেন তোর কানে রীতিমতো ঝঙ্কার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভব করলো। ব্যালেন্স বজায় রাখতে খাটে পায়ে হাত রেখে শক্ত করে দাঁড়ালো তো অস্থির কণ্ঠে বলে, না না, আমিও তোমাদের সঙ্গে যাবো। জাংকুক চট করে উঠে দাঁড়ালো। তোর সামনে সামনে এসে পকেটে হাত গুঁজে টান টান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আই সেড গেট আউট। জাংকুক শান্তভাবে কথাটা বললো, কথার মধ্যে উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তে জায়গা খালি করলো, একে একে সবাই বেরিয়ে গেল। জাংকুক ফট করে দিয়ে দরজা লক করে দেয়। তে দু কদম পিছিয়ে গেল। জাংকুক সোজা হয়ে দাঁড়ালো, অধর বাঁকিয়ে বললো, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কি করা উচিত বলতো? রোজ কে পুকাচ্ছে, ভয় লাগছে জাংকুককে। জাংকুকের আসতে লাগলো, তৎক্ষণাৎ তে পিছিয়ে যায়। জাংকুক আচমকা সে তোর গালে আরেকটা থাপ্পড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বর, আহ শব্দটি। জাংকুক এখানেই থামলো না, তেকে দেয়ালের সঙ্গে চেপে ধরলো। হাউ ডিয়ার ইউ, তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশ চলে এলি? এত সাহস কোথা থেকে আসে? জাংকুক খুব শক্ত করে চেপে ধরে আছে তেকে, গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি আমি। জাংকুক শুনলো, তবে তেকে ছাড়লো না, আরো খানিকটা চেপে ধরে। তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আজকে শুধু তোর জন্য ম্যাড হয়ে ছুটে এসেছি বাংলাদেশে। তেল সত্যি কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? জাংকুক তোর কথা আরো রেগে গেল। তোকে নিজের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে। ভালোবাসি বা না বাসি তোকে বলতে হবে, তুই ব্যাস আমার সাথে থাকবি। তুই জাংকুক হাত চেপে ধরে, থাকবো না, ছাড়ো না মায়ের। জাংকুক আচমকা চেপে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তো এবার শব্দ করে কেঁদে উঠল, ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে, আপনি কষ্ট দিচ্ছেন জিয়ান সাহেব। জাংকুক ভীষণ ক্লান্ত, সে নিজে এসে তের মুখোমুখি বসলো। দরজায় কান পেতে সব শুনলো সবাই। আয়ু চেপে উঠলো, এসব কি হচ্ছে এই বাড়িতে? আগে তো এই যিশু বাইরে এসব করতো, এখন তো দেখছি কে বাড়ির ভিতরে এসব শুরু করেছে। জীবন বিরক্ত হয়ে বলল, মা তুমি থামো প্লিজ। আয়ু থামলেন না, মোটেও না। আমি থাকতে এসব খাপ কাজ করতে দেবো না, এখনই ওদের বের করবো। কেন গর্জিতে, মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আইকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকা জিমিন ইয়োনা হেসে উঠলো। জিমিন পিঞ্চ করে বলল, ভাই কিছু বুঝতে পারলে? ইয়োনা খুব গোল করে বলল, থুরা থুরা। ঈশা ফেল ফেল করে তাকিয়ে আছে। থুরা থুরা মানে কি? ইয়োনা ছোট্ট করে দেখায়, মানে অল্প অল্প। চূড়া মুচকি হাসলো। ঈশা অধর প্রসারিত করে হাসলো, তাহলে আমিও? জিমিন শুধায়, তুমিও কি? লিসা ইয়োনার মতো ছোট্ট করে দেখায়, বুঝতে পেরেছি, থোড়া থোড়া। লিসার কথায় সবাই খিলখিলিয়ে হেসে উঠল। রুম জুড়ে পিনপতন নীরবতা। জাংকুক তে দুজনে বিছানায় শুয়ে আছে। জাংকুক কাছ থেকে তাকায় তের দিকে। মেয়েটা ব্যথা পেয়েছে, কপাল কেটে গিয়েছে, থাপ্পড় খেয়ে ঠোঁটের কোণে কিছুটা লেগেছে। চোখ বুঝে নীরবে জল ফেলছে। জাংকুক উঠে বসলো, আশেপাশে চোখ বলে শুধায়, ফার্স্ট এড বক্স কোথায়? তের আগে দুঃখে কিছু বললো না, চুপ করে রইল। জাংকুক দীর্ঘশ্বাস ফেললো, নিজে উঠে গিয়ে ড্রয়ারে খুঁজতে লাগলো। অতঃপর ওয়ার্ড্রোবের উপর দেখতে পায়। তের কাছাকাছি এসে বসতে তে দেখে গেল। জাংকুক টেনে নিজের কাছাকাছি আনলো ওকে, জোরপূর্বক ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে করতে বলে, লাস্ট মর্নিং দিচ্ছি, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো, মাইন্ড ইট। তে নিরুকে উঠলো। জাংকুক ফার্স্ট এড বক্স রেখে এলো, পেছনে তার স্যুট খুলে সোফার উপর রাখলো। শরীরে ঘামের বৃষ্টি বন্ধ করছে। জাংকুক শার্ট খুলতে শুরু করে। তে নির্লজ্জের মতো তাকিয়ে আছে জাংকুকের দিকে। শার্ট খুলতে বলিষ্ঠ দেহ দেখতে পায়। অদ্ভুত সুন্দর পুরুষ জাংকুক। তের ভেতরটা মুহূর্তে শুকিয়ে গেল। ওভাবে তাকাচ্ছ কেন, বেহার মেয়ে মানুষ? তে থতমত খেয়ে গেল। জাংকুক তের দিকে তাকালো। তে আবারও তাকায়, চোখে চোখে হয় দুজনের।
জাঙ্কুক যে গতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আটকে উঠেছে জাঙ্কুক সে বিছানায় বসে, একদম তোর সামনাসামনি। তর্জনী আঙ্গুল দিয়ে তোর গালে স্পর্শ করে জাঙ্কুক। সরি। তোর কাঁপছে। জাঙ্কুক এমনিতেই তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও গাল চেপে ধরবে। আপনি ভালোবাসেন না, তাহলে কেন থাকবে বলুন তো? জাঙ্কুক বিরক্ত নিয়ে বলে। জাস্ট শাট ইউর মাউথ। জাঙ্কুক উঠে গিয়ে জানলা খুলে দেয়। ছাদের বাইরে ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলছে। কি করছেন আপনি? যান আমার ঘর থেকে। জাঙ্কুক ঘোলায় কণ্ঠস্বর। কে বেশি বিরক্ত হয়? ওকে তো গালে কপালে ব্যথা করছে, তারপরে সব আজে বাজে কথা। সুইট হার্ট, তোমাকে মিস করছি। তো ফেল ফেল করে তাকিয়ে আছে। যত সব ঢং। আচ্ছা, একা একা চলে এলে কিছু হলে কি হতো? ভাবলেছেন ভাই বলল, হলে হতো আপনার থেকে তো মুক্তি পেতাম। জাঙ্কুক বাঁকা হাসলো, তোকে আকাশ দেখিয়ে বলল, ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি করেছে ধরতে? আর আকাশে কখনো চাঁদকে ছেড়েছে? না তো। জাঙ্কুকের কথা কিছুই বুঝলো না। জাঙ্কুক ফের বলল, ঠিক তেমনি তোমাকে আমি ছাড়ছি না সুইট হার্ট। খুশি উঠে অসভ্য লোক একটা। দাঁতে দাঁত শিশিয়ে বলল, আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। জাঙ্কুক শুনলো না। কোনো ঘুম নেই, আজ আমি রাত জাগবো। চমকে উঠে, কি রাত জাগবো মানে? জাঙ্কুকের কাছাকাছি গিয়ে ও হাত ধরে টেনে জানালার পাশে নিয়ে এলো। আজ এখানেই থাকবো, কোনো ঘুম টুম নেই। জাঙ্কুক কোনো কারণে বুঝতে পারলো না। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালি ঢালার মতো চাঁদ, বিউটিফুল। জাঙ্কুকের প্রশংসা শুনে নিষ্পলক তাকালোতে, আপনি চাঁদের সৌন্দর্য দেখেন? জাঙ্কুক বলে আসলো, আগে দেখতাম, মাম্মা থাকাকালীন চাঁদ রাত দেখে পার করতাম। মাম্মা সারা রাত জানলা খুলে বসে থাকতো। জাঙ্কুকের কথাগুলো মন দিয়ে শুনলো। লোকটা যেমন দেখায় আসলে তেমন না। শোনো, জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, সে ভুক কুচকে নেয়। কি? জাঙ্কুকের হাত টেনে কাছাকাছি নিয়ে এলো, কপালে গালে একটা চুমু খায়। রেড রোজ, যাওয়ার কথাটা আর কখনো ভাববে না, এটা আমার নিষেধ। তুলে চমকে উঠে, জাঙ্কুক তো তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করে না। ভালোবাসেন? জাঙ্কুক নাকচ করলো। বিগড়ে গেল, ফাজিল লোক একটা। সরুন। চলে যেতে জাঙ্কুক হাত টেনে ধরে, বুক বরাবর টেনে এলো। লাক, আপনার শরীর থেকে বেশি গন্ধ আসছে। জাঙ্কুক ভ্রুকুটি করে নেয়। জাঙ্কুক থেকে জাপটে জড়িয়ে ধরে। ঘামের গন্ধ গায়ে মেখে নাও। আগে জাঙ্কুককে ধাক্কা দিল। শুনুন, ঘুমাবো আমি। জাঙ্কুক থেকে তুলে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দিল। কি করতে চাইছেন? মা। জাঙ্কুক ঠাস ঠাস করে দু তিনটে চুমু খায়। তম্বা খেয়ে গেল। জাঙ্কুকের চিবুকে হাত ছেড়ে বলে, রাত জাগতে হবে। ফল ফল করে তাকিয়ে আছে। জাঙ্কুক বক্ষস্থলের মধ্যখানে উষ্ণ ছোঁয়া দিতেই খেপে উঠলতে, আপনি পাগল? অফকোর্স। এখনো ডাউট আছে? জাঙ্কুকের বাঁকা হাসি। রাগের কারণ হচ্ছে জাঙ্কুকের বুকে মাথা রেখে নিশ্চুপ ভঙ্গিমায় শুয়ে রইল। তুমি কিছু বলবে নাকি আমি কিছু করব? আই রুমে এসে কায়ের উপর রাগ দেখাতে লাগলো। ম্যারেজ বিগড়ে গেল কাইয়ের। নির্লজ্জ মহিলা, এবার তো কিছুটা লজ্জা করো। ছি, আর কত? এবার সবাইকে রেহাই দাও। আয়ু তম্বা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্বই দিচ্ছে না।